দশম শ্রেণীর ছাত্ররা, এটা তোমাদের ভূগোল ক্লাস। আর ভূগোল ক্লাসে আমরা পড়ছিলাম বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের উষ্ণতা। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সমষ্ণরেখা, তাপ বিষুবরেখা এবং তাপমণ্ডল সম্পর্কে। তাহলে প্রথমেই বলি সমষ্ণরেখা কাকে বলে। যে কাল্পনিক রেখার সাহায্যে ভূপৃষ্ঠের সমতাপ বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করা হয় সেই রেখার নাম সমষ্ণরেখা। সমষ্ণরেখাকে ইংরাজিতে বলা হয় আইসোথার্ম। আইসো কথার অর্থ হচ্ছে সেম বা সমান, আর থার্মোস থেকে এসছে থার্ম কথাটা, যার অর্থ টেম্পারেচার বা উষ্ণতা। অর্থাৎ সমান উষ্ণতা জ্ঞাপক কাল্পনিক রেখাকেই বলা হয় সমষ্ণরেখা। এই সমষ্ণরেখা অঙ্কন করা হয় কিভাবে না, কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো অঞ্চলে সমান উষ্ণতা বিশিষ্ট বিভিন্ন অঞ্চলগুলিকে বা স্থানগুলিকে পরপর যদি যোগ করা হয়, তাহলে যে রেখাটি পাওয়া যাবে তাকে বলা হয় সমষ্ণরেখা। সাধারণত সমষ্ণরেখা দু ধরনের পরিসংখ্যান থেকে অঙ্কন করা হয়। যেমন ধরো, কোনো একটি ছোট অঞ্চলের আবহাওয়া মানচিত্র অঙ্কন করা হবে। সেক্ষেত্রে ওই ছোট অঞ্চলটির বিভিন্ন স্থানবিন্দুতে যে প্রকৃত উষ্ণতা নির্ধারণ করা হয়েছে বা প্রকৃত উষ্ণতা পাওয়া গেছে, সেই প্রকৃত উষ্ণতার ওপর নির্ভর করে কখনো কখনো সমষ্ণরেখা অঙ্কন করা হয়। তাহলে কখনো কখনো কোনো ছোটোখাটো অঞ্চলের আবহাওয়া মানচিত্র অঙ্কন করার জন্য বিভিন্ন স্থানবিন্দু থেকে প্রাপ্ত প্রকৃত যে উষ্ণতা বা অ্যাকচুয়াল টেম্পারেচার, সেই অ্যাকচুয়াল টেম্পারেচারগুলির মধ্যে যেগুলি সমান উষ্ণতা, সেগুলিকে যখন কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হবে, সেটা হবে সমষ্ণরেখা, বা সেই সমষ্ণরেখাকে বলা হবে প্রকৃত সমষ্ণরেখা বা অ্যাকচুয়াল আইসোথার্ম। আর দ্বিতীয়ত হচ্ছে যে কখনো কখনো কোনো একটি অঞ্চলের উষ্ণতাকে যদি সাগরাঙ্কে পরিবর্তিত করা হয় এবং যে পরিসংখ্যান পাওয়া যাবে সেখান থেকে যে সমষ্ণরেখা অঙ্কন করা হবে তাকে বলা হয় সাগর পৃষ্ঠীয় সমষ্ণরেখা বা বলা হয় সি লেভেল আইসোথার্ম। ধরো, কোনো একটি অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই উঁচুতে অবস্থান করছে। উদাহরণ হিসেবে বলা যায়, ধরো দার্জিলিং শহর, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2127 মিটার। এবার সেখানকার যদি জানুয়ারি মাসের গড় উষ্ণতা হয় 5.3 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে সাগরাঙ্কে পরিবর্তিত করলে কী রকম হবে? অর্থাৎ 5.3 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে দার্জিলিংয়ের প্রকৃত উষ্ণতা। এবার আমরা জানি প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি করে সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। এবার তাহলে দার্জিলিংয়ের উচ্চতা আমি বললাম 2127 মিটার। সেই অনুপাতে দার্জিলিংকে যদি সি লেভেলে অর্থাৎ 0 মিটারে নিয়ে আসা হয় এবং সেখানে তাপমাত্রা কতটা হবে সেটা নির্ধারণ করে তার উপরে যদি সমান উষ্ণতা জ্ঞাপক রেখাগুলিকে যোগ করা হয়, যে তাপমাত্রা জ্ঞাপক রেখাটি পাওয়া যাবে তাকে বলা হবে সাগর পৃষ্ঠীয় সমষ্ণরেখা। এক্ষেত্রে প্রকৃত উষ্ণতা থেকে সাগরাঙ্কে পরিবর্তিত উষ্ণতায় নিয়ে আসার জন্য যে সূত্রটি, সেটি হচ্ছে প্রকৃত উষ্ণতা প্লাস স্থানটির উচ্চতা বাই 1000 ইন্টু 6.5। কী বললাম? প্রকৃত উষ্ণতা প্লাস স্থানটির উচ্চতা বাই 1000 ইন্টু 6.5। এই রকমভাবে ফর্মুলায় ফেলে তাহলে দার্জিলিংয়ের তাপমাত্রা পাওয়া যাচ্ছে সাগরাঙ্কে 19.13 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি দার্জিলিংয়ের উচ্চতা অতটা না হতো, 2000 মিটারের ওপর যদি সি লেভেলে থাকতো, তাহলে তার তাপমাত্রা হতো অক্ষাংশগত বিচারে 19.13 ডিগ্রি সেন্টিগ্রেড।
এইভাবে যখন কোনো একটি বিশাল অঞ্চলের, ধরো মহাদেশের বা সারা পৃথিবীর সমষ্ণরেখা অঙ্কন করা যায় বা আবহাওয়া নির্ধারণ করার বা মহাদেশগুলির ক্ষেত্রে জলবায়ু মানচিত্র অঙ্কন করতে হবে, সেক্ষেত্রে সাধারণত সাগরাঙ্কে পরিবর্তিত উষ্ণতার সাহায্যে সমষ্ণরেখা অঙ্কন করা হয় এবং তার ব্যাখ্যা করা হয়। তাহলে আমরা সমষ্ণরেখা থেকে কি পড়লাম না, সমষ্ণরেখা হচ্ছে সমান উষ্ণতা জ্ঞাপক কাল্পনিক রেখা। এই সমষ্ণরেখা কখনো কখনো কোনো একটি স্থানের প্রকৃত উষ্ণতার পরিসংখ্যান থেকেও অঙ্কন করা হয়, আবার কখনো কখনো সাগরাঙ্কে পরিবর্তিত উষ্ণতার পরিসংখ্যান থেকেও অঙ্কন করা হয়। সাধারণত ছোটোখাটো অঞ্চলের আবহাওয়া মানচিত্র তৈরির জন্য প্রকৃত উষ্ণতার সাহায্যে সমষ্ণরেখা অঙ্কন করা হয়, আর যদি বিশাল অঞ্চলের মহাদেশ বা পৃথিবীর ক্ষেত্রে জলবায়ু মানচিত্র অঙ্কনের প্রয়োজনীয়তা দেখা দেয়, সেক্ষেত্রে সাগরাঙ্কে পরিবর্তিত উষ্ণতার সাহায্যে সমষ্ণরেখা অঙ্কন করা হয়। এবার এই সমষ্ণরেখার বৈশিষ্ট্যগুলি কি কি? সাধারণত সমষ্ণরেখার যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় তার মধ্যে প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বিস্তার। সমষ্ণরেখাগুলি সর্বদাই অক্ষরেখার সঙ্গে প্রায় সমান্তরালভাবে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত থাকে। কারণ কি, একই অক্ষরেখায় সূর্যরশ্মির তাপীয় ফল সমান থাকে। কখনো উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝোঁকে, তাহলে উত্তর গোলার্ধের একই সমক্ষরেখা বরাবর তাপমাত্রা প্রায় একই হওয়ার কথা। আবার যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকবে, তখন দক্ষিণ গোলার্ধের অক্ষরেখা বরাবর তাপমাত্রা একই থাকার কথা। সেক্ষেত্রে তাই সমষ্ণরেখাগুলি সর্বদাই হবে অক্ষরেখার সঙ্গে সমান্তরাল, পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত। কিন্তু কখনো কখনো সমষ্ণরেখার মধ্যে বাঁক লক্ষ্য করা যায়। তাই সমষ্ণরেখার দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে বক্রতা। এই বাঁকটা কেন হয়? জল ও স্থলভাগের তারতম্যের কারণে। কারণ আমরা জানি জলভাগ একভাবে উত্তপ্ত হয়, স্থলভাগ অন্যভাবে উত্তপ্ত হয়। জলভাগ যেমন উত্তাপ ধীরে ধীরে হয়, উত্তপ্ত ধীরে ধীরে হয়, তেমনি শীতলও ধীরে ধীরে হয়। সেক্ষেত্রে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়, দ্রুত শীতল হয়। তাই স্থলভাগ এবং জলভাগের সীমারেখা বরাবর এই সমষ্ণরেখাগুলির মধ্যে বক্রতা লক্ষ্য করা যায়। তৃতীয় যে পয়েন্টটা বলবো সমষ্ণরেখার বৈশিষ্ট্য হিসেবে, সেটা হচ্ছে মান। অর্থাৎ নিম্ন অক্ষাংশে যেহেতু সূর্য সারা বছর প্রায় লম্বভাবে কিরণ দেয়, নিম্ন অক্ষাংশে সমষ্ণরেখাগুলির মান সর্বদাই থাকে বেশি। যত উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে যাওয়া যায়, সমষ্ণরেখাগুলির মান ততই কমতে থাকে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ব্যবধান। দেখো, স্থলভাগে বিস্তৃতি উত্তর গোলার্ধে বেশি, তুলনামূলকভাবে স্থলভাগের বিস্তৃতি দক্ষিণ গোলার্ধে কম বা জলভাগের বিস্তৃতিটা বেশি। জলভাগের প্রাধান্য থাকার জন্য দক্ষিণ গোলার্ধে সমষ্ণরেখাগুলির মধ্যে ব্যবধান হয় সর্বদাই বেশি, কিন্তু স্থলভাগের প্রাধান্য উত্তর গোলার্ধে বেশি থাকার জন্য সমষ্ণরেখাগুলি খুব ঘন ঘনভাবে অবস্থান করে, অর্থাৎ তাপমাত্রা দ্রুত পরিবর্তিত হয়। এই হচ্ছে সমষ্ণরেখার বৈশিষ্ট্য। এবার সমষ্ণরেখার গুরুত্ব কী বা ইম্পর্টেন্স কী, কেন সমষ্ণরেখা অঙ্কন করা হয়? সমষ্ণরেখা অঙ্কন করা হয় সারা পৃথিবীর তাপমাত্রা এবং তৎজনিত জলবায়ু সংক্রান্ত মানচিত্র অঙ্কন বা সমগ্র পৃথিবীকে জলবায়ুর গত দিক থেকে ব্যাখ্যা করার জন্য এই সমষ্ণরেখার প্রয়োজনীয়তা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ক্ষুদ্র কোনো একটি এলাকায় প্রকৃত উষ্ণতার বিস্তৃতি সম্পর্কেও আমাদের জানতে সাহায্য করে এই সমষ্ণরেখাগুলি।
অর্থাৎ ছোট একটি এলাকার আবহাওয়া মানচিত্র অঙ্কনের জন্য সমষ্ণরেখার প্রয়োজনীয়তা রয়েছে। 3 নাম্বার হচ্ছে সমষ্ণরেখার সাহায্যে আমরা সারা পৃথিবীর উষ্ণতার পরিবর্তন ও পরিবর্তনের হার দিক সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, বা সেই অনুযায়ী আমরা সমগ্র পৃথিবীকে বিভিন্ন তাপ বলয়ে বিভক্ত করতে পারি। তাহলে এই হচ্ছে সমষ্ণরেখা সংক্রান্ত তোমাদের আলোচনা। এবার আরেকটা জিনিস তোমাদেরকে আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে এই যে বললাম যে সমষ্ণরেখা স্থলভাগ এবং জলভাগ অনুযায়ী তাদের দিকের পরিবর্তন করে, বা কখনো কখনো বাঁক লক্ষ্য করা যায় স্থলভাগ জলভাগের সীমারেখা বরাবর। সেই বাঁকগুলি কেমন হয়, কিভাবে হয়, সেটা সম্পর্কে একটু আলোচনা করছি। যেমন আমরা দেখতে পাই দিনের বেলা স্থলভাগ বেশি উষ্ণ হয়, জলভাগ শীতল থাকে। রাত্রিবেলা আবার এর বিপরীত অবস্থা হয়। দিনের বেলাকে যদি আমরা গ্রীষ্মকাল হিসেবে ধরি আর রাত্রিবেলাকে যদি আমরা শীতকাল হিসেবে ধরি, তাহলে সহজেই বুঝতে পারবো যে গ্রীষ্মকালে দিনের বেলা জলরাশির তুলনায় বেশি উষ্ণ হয় এবং শীতকালে বেশি শীতল হয়। কি বললাম? গ্রীষ্মকালে দিনের বেলা জলরাশির তুলনায় বেশি উষ্ণ হয় এবং শীতকালে বেশি শীতল হয়। সমষ্ণরেখাগুলি সাধারণত সমাক্ষ রেখা বরাবর পূর্ব এবং পশ্চিমে বিন্যস্ত থাকে এবং মহাসাগরগুলির ওপর এইরূপ বিন্যাসই দেখা যায় যে উচ্চ ভূমিরূপের জন্য স্থলভাগে এঁকে বেঁকে যেতে বাধ্য হয়। সমষ্ণরেখাগুলি সমাক্ষ রেখা বরাবর পূর্ব পশ্চিমে বিন্যস্ত থাকে এবং স্থলভাগের এই সমষ্ণরেখাগুলি উঁচু নিচু ভূমিরূপের জন্য একটু বেঁকে বেঁকে যেতে বাধ্য হয়, কিন্তু মহাসাগরের ওপর এই সমষ্ণরেখাগুলি প্রায় সমানভাবেই বিন্যস্ত থাকে। দ্বিতীয়ত হচ্ছে সমুদ্রের ওপর সমষ্ণরেখাগুলি অপেক্ষাকৃত দূরে দূরে থাকে, কিন্তু স্থলভাগে এরা অনেক কাছাকাছি থাকে। অর্থাৎ এই স্থলভাগের কাছাকাছি সমষ্ণরেখাগুলি থাকার অর্থ হচ্ছে স্থলভাগে দ্রুত তাপের পরিবর্তন ঘটে। ধরো 30 ডিগ্রি সমষ্ণরেখা বরাবর একটি 16 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সমষ্ণরেখা ঋতু অনুযায়ী কিভাবে পরিবর্তিত হবে, তোমাদেরকে একটা ডায়াগ্রাম পাঠাবো, সেখানে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে, যেটা তোমাদেরকে এ সম্পর্কে সঠিক ধারণা দিতে সক্ষম হবে। ধরো 30 ডিগ্রি সমক্ষ রেখা বরাবর 16 ডিগ্রি সেন্টিগ্রেডের সমষ্ণরেখাটি আঁকা হয়েছে। দেখো সমুদ্র হচ্ছে উষ্ণ, শীতকালে সমুদ্র মোটামুটি উষ্ণ থাকে আর স্থলভাগ থাকে শীতল প্রকৃতির। তাহলে কি হবে না, ওই 16 ডিগ্রি সমষ্ণরেখাটি জলভাগের ওপর উচ্চ অক্ষাংশের দিকে বেঁকে থাকবে বা মেরুর দিকে বেঁকে থাকবে, কিন্তু স্থলভাগে এলে সেটা নিরক্ষরেখার দিকে বাঁকটা নেবে। আবার যখন সেটা সমুদ্রের দিকে যাবে তখন সেটা আবার মেরুর দিকে বেঁকে যাবে, আবার যখন স্থলভাগের দিকে আসবে তখন আবার নিরক্ষরেখার দিকে বেঁকে যাবে। কারণ কি জানি, যে উচ্চ অক্ষাংশে তাপমাত্রা সর্বদাই থাকে কম। জলভাগ উষ্ণতর হওয়ার জন্য ওই 16 ডিগ্রি সেন্টিগ্রেড সমষ্ণরেখাটি উচ্চ অক্ষাংশের দিকে বক্রতল সৃষ্টি করবে, কিন্তু স্থলভাগ যেহেতু শীতল প্রকৃতির থাকে সেই জন্য নিরক্ষরেখার দিকে এর বাঁকটা লক্ষ্য করা যাবে। আবার গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত অবস্থা হবে, অর্থাৎ গ্রীষ্মকালে স্থলভাগ হয় বেশি গরম, তুলনামূলকভাবে সমুদ্র থাকে শীতল। তাহলে ওই 16 ডিগ্রি সেন্টিগ্রেড সমষ্ণরেখাটি দেখা যাবে স্থলভাগের ওপর গ্রীষ্মকালে মেরুর দিকে অবস্থান করবে, কিন্তু সমুদ্রের ওপর সেটা অবস্থান করবে নিরক্ষরেখার দিকে।
এইভাবে সমষ্ণ রেখার বক্রতাগুলি আমরা স্থলভাগ এবং জলভাগের তারতম্য হেতু বেঁকে যেতে দেখি। ছবিটা একটু ক্লিয়ারলি দেখবে মনোযোগ সহকারে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। এক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বোর্ডে এঁকে দেখিয়ে দিতে পারতাম, মনে হয় অনেক বেশি সুবিধাজনক হতো, কিন্তু এক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে আমার। এই জন্য ছবিটা আমি পরে পাঠাচ্ছি। এখন যে কথাগুলি বললাম, কথাগুলি শুনবে, সাথে ছবিটা দেখবে, আমার মনে হয় অনেকটা উপকার হবে। এবার এই যে সমষ্ণ রেখাগুলির বক্রতা, সেই অনুযায়ী আমাদের সারা পৃথিবীব্যাপী অনুভূমিকভাবে তাপের যে বন্টন, তার একটা স্টাডি বা তার একটা ব্যাখ্যা করা হয়ে থাকে। কিভাবে অনুভূমিকভাবে তাপের বন্টন লক্ষ্য করা যায়। সাধারণত সমষ্ণ রেখার ব্যাখ্যা করা হয় দুটি মাসের সমষ্ণ রেখা বিচার করে, জানুয়ারি মাস এবং জুলাই মাস। কারণ এই দুটি মাসেই তাপমাত্রা পৃথিবীব্যাপী থাকে চরম প্রকৃতির। জানুয়ারি মাসে থাকে শীতল উত্তর গোলার্ধে, আর দক্ষিণ গোলার্ধে থাকে গরম। আর জুলাই মাসে উত্তর গোলার্ধে থাকে গরম, আর দক্ষিণ গোলার্ধে থাকে শীতল। জানুয়ারি মাসে যদি সমষ্ণ রেখাগুলি স্টাডি করা হয়, তাহলে যে বৈশিষ্ট্যগুলি ফুটে উঠবে সেগুলি এরকম: উত্তর গোলার্ধে শীতকাল থাকে, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। উত্তর গোলার্ধে মহাদেশগুলি শীতলতর হয়, মহাসাগরগুলি হয় উষ্ণতর। দক্ষিণ গোলার্ধে মহাদেশগুলি হয় উষ্ণতর, মহাসাগরগুলি হয় শীতলতর। সমষ্ণ রেখাগুলি উত্তর গোলার্ধে মহাদেশ অতিক্রম করে যখন মহাসাগরে আসে, তখন মেরুর দিকে বেঁকে যায়, এবং মহাসাগর অতিক্রম করে যখন মহাদেশে আসে, তখন নিরক্ষরেখার দিকে বেঁকে যায়। দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলি মহাদেশ অতিক্রম করে মহাসাগরে এলে নিরক্ষরেখার দিকে বেঁকে যায়, এবং মহাসাগর অতিক্রম করে মহাদেশে এলে মেরুর দিকে বেঁকে যায়। তাহলে এই বৈশিষ্ট্যগুলি দেখা যাবে জানুয়ারি মাসে। ঠিক আছে, জুলাই মাসে কি দেখা যাবে? ঠিক তার বিপরীত অবস্থা দেখা যাবে। আর যদি জানুয়ারি এবং জুলাই মাসের উভয়ের একসাথে ট্যালি করে ব্যাখ্যা করা হয়, তাহলে কি রকম হবে? উভয় মাসের সমষ্ণ রেখার বিন্যাস একসঙ্গে অধ্যয়ন করলে দেখা যায় সমষ্ণ রেখাগুলি সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে যথাক্রমে উত্তর ও দক্ষিণ দিকে সরতে থাকে। সমষ্ণ রেখাগুলির স্থানান্তরকরণ মহাসাগর অপেক্ষা মহাদেশগুলির উপর বেশি মাত্রায় হয়। উভয় মাসেই দেখা যায় দক্ষিণ গোলার্ধের সমষ্ণ রেখাগুলি প্রায় সমান্তরালভাবে মোটামুটি সমাক্ষ রেখা বরাবর বিস্তৃত। সবথেকে বেশি উষ্ণতা স্থলভাগেই পরিলক্ষিত হয়, এবং সবথেকে কম উষ্ণতাও পরিলক্ষিত হয় স্থলভাগেই। অর্থাৎ স্থলভাগে চরম তাপমাত্রা দেখা যায়। গরমের বেলা সবথেকে গরম, আর শীতলতার বেলাও সবথেকেই শীতল। তাহলে এই হচ্ছে সমষ্ণ রেখা অনুযায়ী সমগ্র পৃথিবীতে তাপমাত্রার অনুভূমিক বন্টন। এই অনুযায়ী দেখা যাচ্ছে সমগ্র পৃথিবীকে তিনটি তাপ বলয়ে বিভক্ত করা হয়। তাপ বলয় কাকে বলে? না, অক্ষাংশের ভিত্তিতে গোলীয় পৃথিবীকে প্রায় একই উষ্ণতাযুক্ত কতগুলি বলয়ে ভাগ করা হয়। এদেরকেই বলা হয় তাপ বলয়। এই অনুযায়ী পৃথিবীতে তিনটি তাপ বলয় রয়েছে: উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। সাধারণত কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত হচ্ছে উষ্ণমণ্ডল। এই উষ্ণমণ্ডলে গড় বার্ষিক উষ্ণতা থাকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক উষ্ণতার প্রসার খুবই কম থাকে। ঋতু হয় বৈচিত্র্যহীন বা উষ্ণ প্রধান। সারা বছরই উষ্ণ গ্রীষ্ম ঋতু বিরাজ করে।
সেই জন্যই এই অঞ্চলটির নাম উষ্ণমণ্ডল। এটা কেন এত বেশি উষ্ণ? কারণ সারা বছর এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, সারা বছর দিন ও রাত্রির পরিমাণ থাকে সমান। এবার নাতিশীতোষ্ণ মণ্ডল। উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, আর দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত অংশ হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এই অঞ্চলে যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় সেগুলি হচ্ছে, উষ্ণতা এখানে মধ্যম প্রকৃতির থাকে, অর্থাৎ না বেশি গরম না বেশি ঠান্ডা, নাতিশীতোষ্ণ প্রকৃতির। এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। যেমন যদি ক্রান্তীয় অঞ্চলের নিকটবর্তী অঞ্চলকে বলা হয় উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, আবার মেরুবৃত্ত অংশের কাছাকাছি অংশকে বলা হয় শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। বার্ষিক উষ্ণতার প্রসার এখানে বেশি হয়। ঋতু সারা বছরই বসন্ত অথবা শরৎ থাকে। কারণ কি, এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হয়। দিন রাত্রির দৈর্ঘ্য বছরের 6 মাস কখনো বৃদ্ধি পায় কখনো হ্রাস পায়। এবার হচ্ছে হিমমণ্ডল। সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু পর্যন্ত অঞ্চল উত্তর হিমমণ্ডল, আর দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত অঞ্চল হচ্ছে দক্ষিণ হিমমণ্ডল। এখানে সারা বছরই উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। বার্ষিক উষ্ণতার প্রসার খুব বেশি। সারা বছর হিমশীতল বা শুষ্ক শীত ঋতু বিরাজ করে। এখানে মেরুজ্যোতিও দেখা যায়। কারণ কি, এখানে সূর্য অতি তির্যকভাবে পড়ে। বছরের প্রায় 6 মাস সূর্যের আলো কখনো পড়ে, আবার বছরের 6 মাস সূর্যের আলো প্রায় পড়েই না, অর্থাৎ টানা 6 মাস দিন ও রাত্রি চলতে থাকে। এই হচ্ছে পৃথিবীর প্রধান প্রধান তাপমণ্ডলগুলি। আর একটা জিনিস তোমাদেরকে এই প্রসঙ্গে বলে রাখি, সেটা হচ্ছে তাপ বিষুব রেখা কি। তাপ বিষুব রেখা সমুষ্ণ রেখা নয়, আবার এটা বিষুব রেখা বরাবর বিস্তৃতও নয়। তাপ বিষুব রেখা হলো কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রাঘিমা রেখায় অবস্থিত সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে পরপর যুক্ত করলে যে কাল্পনিক রেখা পাওয়া যাবে তাকে বলা হয় তাপ বিষুব রেখা। অর্থাৎ এই তাপ বিষুব রেখা এক একটা দ্রাঘিমা রেখার সর্বোচ্চ উষ্ণতা যা, সেই সর্বোচ্চ উষ্ণতাগুলিকে যোগ করলে যে রেখাটি পাওয়া যাবে তাকে বলা হয় তাপ বিষুব রেখা। 2 নম্বরের জন্য এটাও করে রাখবে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এতটাই থাকলো। তোমাদেরকে যে ছবিগুলো পাঠানো হবে বাড়িতে সেগুলো এঁকে প্র্যাকটিস করবে। ধন্যবাদ।